আজ যদি দাদা ভূমি শুরু হতো হ্যাঁ, তাহলে কি হিট হতো নাকি অ্যালগোরিদমে হারিয়ে যেত? এইটা তো খুব ভালো কোয়েশ্চেন তোমার। আমার তো বদ্ধমূল ধারণা যে এখন যদি ভূমি আসতো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হতো। এই নতুন যে আমার সেট আপটা, তার আমার অর্ধেক বয়সী, আমি আগের মতোই মঞ্চে গান বাজনা করবো, এই জেনারেশন আমাকে সবসময় আটকে দেয়, না দাদা তোমাকে এই লাইফটা করতেই হবে। ভূমি কিন্তু দাঁড়িয়েছিল তাদের নিজেদের গানের ওপর, বাকি যারা যা কিছু করছিল তার একেবারে উল্টো পথে গান বাজনা শুরু করেছে। একটা পয়েন্টে যখন মনে হলো যে একসাথে আর চলছে না, সেই ক্ষেত্রে আর কি আমার কাছে তো একটাই অপশন ছিল, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের ঋতু আর প্রসেনজিতের সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার মুখে, সেখানে ঋতু তার পুরনো আলমারি থেকে সব চিঠিপত্র সব বার করছে। আমার এখন অ্যাকচুয়ালি কোনো মাথা ব্যথাও নেই যে সেই গান হিট হলো কি না হলো, সেই গান ভাইরাল হলো কি না হলো, আমার কোনো মাথা ব্যথা নেই এসব নিয়ে। আমি জানি আমার মঞ্চে উঠলে একের যত এত গান যে মানুষের ভালো লেগেছে, পরপর এই গান শোনানো আমার দায়িত্ব। ম্যাক্সমোলার ভবনে একটা আড্ডা, আমাদের আড্ডার ঠিক ছিল, সেখানে চ্যাংরামো করে গাইতাম টেবিল বাজিয়ে, এবং ওই তখন ধারণাও ছিল না যে এই গান নিয়ে এত মাতামাতি হবে কোন এক সময় আর কি। সেখান থেকে এসছে মানি প্ল্যান্ট। এই যে মানি প্ল্যান্ট কিন্তু মানির দেখা নাই, সেটা ওই 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 জায়গাতে গিয়ে এসছে। এই গানটা আমার কিন্তু আমার অ্যাকচুয়ালি সারা জীবনের গান, সারা জীবন জুড়ে। আপনার গান যদি আজ থেকে 50 বছর পরেও এইভাবেই অডিয়েন্স শোনে, তাহলে আপনি কি চান কোন মেসেজটা দিয়ে মানুষ মনে রাখুক? আমাকে তুমি বৃষ্টি ভেজো না, ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, কি হবে, এ, এ। সুরজিৎ চট্টোপাধ্যায়, ভূমি ব্যান্ডের সেই কণ্ঠ যেটা শুধু গান নয়, একটা সময়ের অনুভূতি। প্রচুর জনপ্রিয় বাংলা ছবিতেও তিনি অসাধারণ গান উপহার দিয়েছেন। কিছু গান আছে যা শুধুই শোনা নয়, মনে থেকে যায়। আজ কেআইপিএল স্টুডিওর আড্ডায় আপনাদের সবার প্রিয় সুরজিৎ চ্যাটার্জি। সুরজিৎ দা, ওয়েলকাম টু কেআইপিএল স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুব ভালো আছি, দারুণ আছি। কিছু কিছু গান আছে যে গানগুলো আমাদের মুডটাই কিন্তু আস্তে আস্তে বদলে দেয়। আজও যখন বারান্দায় রোদ্দুর বা ফাগুনেরও মোহনায় গানগুলো যখন বাজে পাশে, তখন কিন্তু অনেক মানুষই চুপচাপ হয়ে যান, চুপচাপ হয়ে মন দিয়ে গানটা শোনেন। আপনার কি মনে হয় যে এগুলো কি শুধুই গান নাকি একটা গোটা জীবন? বলতেই হবে যে ভেরি গুড কোয়েশ্চেন। তার মধ্যে সব থেকে কথা হচ্ছে যে বারান্দা রোদ্দুর, হ্যাঁ বারান্দা রোদ্দুর কিন্তু আমার গোটা জীবন। বারান্দা রোদ্দুর একটা অদ্ভুত একটা জায়গা, যেটা আমার ছোটবেলা থেকে শুরু করে এখন আমার জীবনের ইঞ্জিনও বলতে পারো তুমি এই গানটা। হ্যাঁ, তো সেইটা কারণ এই বারান্দা রোদ্দুর পুরো গান জুড়ে যে ভিজুয়াল আছে, এই ভিজুয়াল গুলো কিন্তু আমার একেবারে ছোট, কি করে যে গানটার মধ্যে, আমি যখন গানটা লিখেছি আমি থাকতাম তোমার নাকতলাতে। হুম। আর গানটার মধ্যে কথা আছে গুলগুলি, যেটা আমাদের নাকতলা বাড়িতে ছিল না। এখন তো তোমরা বোধহয় গুলগুলি দেখোও নি, যারা শহরে বড় হয়েছে তাকে বলে। কিন্তু আমরা যেহেতু বীরভূমে বড় হয়েছি, ক্লাস 6 অব্দি আমি রামপুরহাটে থাকতাম। তো প্রত্যেকটা বাড়িতে একটা গুলগুলি থাকতো। এবং তুমি জানো বিজ্ঞানে আমাদের একটা কোয়েশ্চেনও ছিল যে গুলগুলি কেন থাকে, যে গরম হাওয়া ওপরে উঠে যায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তা ওটা গুলগুলি। তো এবার গুলগুলিতে চড়াই পাখি, ওইটা হচ্ছে একেবারে ছোটবেলার আমার রামপুরহাট। টেবিলে মানিক প্ল্যান্ট। এবার মানিক প্ল্যান্টটা কোত্থেকে এসছে? মানিক প্ল্যান্টটা এসছে, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল ভবন, আমার বাবা তো রেলে চাকরি করতো, সেই সূত্রে রামপুরহাটে ছিলাম। কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল ভবানীপুরে। তো ভবানীপুরে তোমার একদম টিপিক্যাল ভবানীপুরের যে বাড়ি, খড়খড়ি দেওয়া, এখনো যে পুরনো ভবানীপুর যে দেখা যায়, দোতলা। তো সেই রকম মানে কলতলা থেকে শুরু করে সবকিছু। তো সেই সেই বাড়িতে যখনই আমরা ছুটি ছাটা আসতাম, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সবকিছু, তো সেই বাড়িতেই আমরা এসে সবাই উঠতাম, কাকারা থাকতো আর আমরা এসে জয়েন করতাম। তো সেই বাড়ির সর্বে ছিল আমার ঠাকুমা। তো তো সে ঠাকুমার কাছে, ঠাকুমার আসলে পুরো বাড়ির চাবি, হ্যাঁ চাবি টাবি সবকিছু। ঠাকুমার ভীষণ প্রিয় ছিল মানি প্ল্যান্ট, কারণ জয়েন্ট ফ্যামিলি তো তখন মানে টাকা পয়সা মোটামুটি একটা বেশ ক্রাইসিসের মধ্যে সবাই মিলে টাকা শেয়ার করে খাওয়া দাওয়া ইত্যাদি চলে আর কি। তো এরকম একটা আমাদের ধারণা হয়তো ছিল যে মানি প্ল্যান্ট থাকলে মানি আসে। হ্যাঁ, এই ধারণা কিন্তু এখনো আছে। হয়তো আছে। তো সেই কারণে আমার ঠাকুমা চতুর্দিকে বাড়িতে মানি প্ল্যান্ট লাগাতো। তো যেমন বারান্দায় কিছু টবে ছিল, তারপর
ঘরের মধ্যে কোনো ইয়ে থাকলেই সেখানে একটা দুটো মানি প্ল্যান্ট বোধ হয় বসিয়ে দিলে, জলে দিয়ে দিলে হয়ে যায় আর কি। তো মানি প্ল্যান্ট, চতুর্দিকে মানি প্ল্যান্ট, সেখান থেকে এসছে মানি প্ল্যান্ট। এই যে মানি প্ল্যান্ট কিন্তু মানির দেখা নাই, সেটা ওই জায়গা থেকেই এসছে, যে মানি প্ল্যান্টটা তখন ওরকম লাগানোই হতো যে মানি প্ল্যান্ট দিলে টাকা আসে। তো তো সেই রকম ভাবে বারান্দার উদ্যোগটাই যেটা যেমন বললাম সেটা আমার কিশোর বয়সের কথা, আর ছোটবেলার বীরভূম ওইখানে তোমার ওই গুলগুলি ইত্যাদি। তারপর থেকে তো এই কলেজে উঠলাম, তারপরে এই গান লেখা, এই গান আমার জীবনের একটা গান হয়ে গেল। তো এই জন্য এই গানটা আমার কিন্তু আমার অ্যাকচুয়ালি সারা জীবন, জীবনের গান, সারা জীবন জুড়ে এই গানটা বিচরণ করছে আর কি, সেটা এখনো তাই। আর তুমি যে বললে যে এখন আমি যখন দেখো, প্রত্যেকে তো তার নিজের মতো করে বিভিন্ন রকম ক্রাইসিসে থাকে, তাই না? তো কিন্তু এই যে ফাগুনের মোহনায়, বারান্দার রোদ্দুর, যখন মঞ্চে এগুলো গানগুলো ধরি, ফাগুনের মোহনায় প্রথম মিউজিকটা যেটা টানা না 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 না, অথবা বারান্দার রোদ্দুর টান 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 টান, ওই ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি দেখতে পাই যে মানুষ হয়তো তার ক্রাইসিস ভুলে গেল। সবাই হয় উঠতে নাচতে উঠে পড়লো, অথবা বসে বসে হাত তুলে গাইতে শুরু করলো। তো এইটা একটা আমার কাছে বিরাট বড় একটা ব্যাপার আমার মনে হয়। ভূমি কি শুধু একটা ব্যান্ড ছিল না, একটা মুভমেন্ট ছিল বাংলার জন্য? ব্যক্তিগতভাবে আমি তো মনে করি এক মুভমেন্ট ছিল, একদম মুভমেন্ট ছিল। কারণ ভূমি তার বাকি যারা যা কিছু করছিল তার একেবারে উল্টো পথে গান বাজনা শুরু করেছে। এবং যেটা বাকিরা হয়তো ব্যান্ড মানে, আমরা সবসময় বিদেশি গান, সেখান থেকে আমিও ইন্সপায়ার, সেখান থেকে ইন্সপিরেশনে গান তৈরি হয়, হয়তো সেই রকম একটা কর্ড স্ট্রাকচার, সেই ধরনের একটা গান যেটা বাংলায় হচ্ছে, কিন্তু হয়তো তুমি ওয়েস্টার্ন পপ, ওয়েস্টার্ন রক ইত্যাদি বলতে পারো, অথবা নানা রকম বিদেশি যেরকম ফরম্যাট আছে, কখনো রেগে, কখনো কালিপসো ইত্যাদি। ভূমি তো একেবারেই মুভমেন্ট, কারণ ভূমি একেবারেই সেগুলোর অন্য ধারায় গিয়ে বাংলা লোকসঙ্গীত, কিন্তু আবার নিজেদের গান। যাত্রা শুরু ভূমি কিন্তু দাঁড়িয়েছিল তাদের নিজেদের গানের ওপর, প্রত্যেকটা গান কিন্তু মানে মৌলিক বাংলা গান। আমাদের ইন্সপিরেশন হতে পারে কান্দে শুধু মনে, কান্দে শুনে মন হতে পারে, এটা ফোক ইন্সপায়ার একটা শব্দ, কিন্তু গানটা তৈরি করা মৌলিক মৌলিক গান কিন্তু। তো ইভেনচুয়ালি আমরা কেউ মানে লোকসঙ্গীতকে নতুন ভাবে প্রেজেন্ট করতে চাইনি, কিন্তু আমরা নিজেদের গানই, আমি অন্তত নিজের গানই গাইতে চেয়েছি, এসব নিজেই লিখতাম, এই এই হচ্ছে ব্যাপার। তো ভূমি সেই হিসেবে মুভমেন্ট, যে ওই ইন্সপিরেশন থেকে বার করেও যে একটা নতুন জায়গা করে মানুষের এত অ্যাকসেপ্টেন্স হওয়া, পরবর্তীকালে অনেক ব্যান্ড তারা এরকম হওয়ার চেষ্টা করেছে, নাইস হওয়ার চেষ্টা করবি, কেন বা করবে না, ঠিক আছে। হ্যাঁ, ভূমি থেকে সোলো, এটা কি প্ল্যান করে চেঞ্জ করা হয়েছিল নাকি ন্যাচারালি হয়ে গেছে? না বাধ্য হয়ে। ভূমি থেকে সোলো প্ল্যান করেও না, ন্যাচারালিও না। কারণ একটা পয়েন্টে যখন মনে হলো যে একসাথে আর চলছে না, হ্যাঁ, তো সেই সময় আমি গান বাজনা ছাড়া আর কিছু জীবনে করিনি, করবোও না। তো এবার সেই ক্ষেত্রে আর কি আমার কাছে তো একটাই অপশন ছিল, আমাকে তো আমার জার্নি চালাতেই হবে আর কি, যেভাবে নতুন কনস্ট্যান্টলি নতুন গান লিখে চলেছি, সুর করে চলেছি, সেটা এখনো তাই, সারাক্ষণই আমি নতুন গান লিখে যাই, সুর করে যাই, সবকিছু। তো তো এবার সেই কারণে আর কি আমাকে আমার রাস্তায় চলতেই হবে। তো সেই ক্ষেত্রে নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে, যদি মনে হয় একসাথে আর রাস্তায় হাঁটা যাচ্ছে না, সে যে কারণেই হোক, সেই নিয়ে অনেক কথাই হয়েছে। যে, তো তখন নিজেকে নিজের রাস্তা তৈরি করতেই হবে, সেই হিসেবে সোলো তৈরি হলো আর কি। সোলো এখন আর সোলো নয়, কিন্তু সুরজিত বন্ধুরা একটা দলই আমাদের, মানে আমরা সম্পূর্ণ টিম হিসেবে মুভ করি, রিহার্সাল করি, আড্ডা মারি, গল্প করি, ডিবেট করি, নতুন সুর, নতুন গান লিখলাম, সেই নিয়ে হয়তো সবাই মিলে এটা ভালো লাগছে, ভালো লাগছে না। আমার যেটা খুব ব্লেসিং, যে আমার এই নতুন যে আমার সেট আপটা, তারা আমার অর্ধেক বয়সী মোটামুটি ভাবে সবাই। অতএব কনস্ট্যান্ট ইন্টারাকশন এই জেনারেশন আর আমার মধ্যে, যে কি হলে মানে আমি যদি এখন মনে করি যে আমি আগের মতোই মঞ্চে গান বাজনা করবো, এই জেনারেশন আমাকে সবসময় আটকে দেয়, না দাদা তোমাকে এই লাইটটা করতেই হবে, এই এসএফএক্সটা তোমাকে করতেই হবে, নানা রকম ভাবে, কারণ এখন এইটাই ট্রেন্ড, তোমাকে ট্রেন্ডের সাথে থাকতে হবে। তো ওই কনস্ট্যান্টলি আমাদের দুজনের একটা ডিবেট, ওদের সাথে একটা ডিবেট হয়, যেটা আমার ভালোই হচ্ছে ইনফ্যাক্ট। নিজের জন্য গান বানানো সুরজিৎ দা, নাকি সিনেমার জন্য গান বানানো, এই দুটোর মধ্যে কোনটা চ্যালেঞ্জিং বেশি মনে হয়? দুটোর মতো করে চ্যালেঞ্জিং। তো সিনেমার জন্য গান বানানোর মধ্যে পার্থক্য একটাই হয়ে যায়, যে অনেক সময় তোমার সিনেমার গানটা তোমাকে ফার্স্ট স্টেজে তোমার গানটা কে সিলেক্ট করবে, সিনেমার ডিরেক্টর প্রডিউসার তারাই বসে তো বলবে যে বা খুব ভালো হয়েছে,
অথবা না ঠিক জমছে না। তো এইবার সেই ক্ষেত্রে তোমার সাথে অনেকক্ষণ তাদের মত ম্যাচ নাও করতে পারে। হ্যাঁ, কিন্তু তোমাকে তো এটা ভাবতে হবে যে সিনেমাটা তাদের। হ্যাঁ, তো এবার যে ডিরেক্টর সিনেমার সে হয়তো দেখতে পাচ্ছে যে সেই গানটা তার মাথায়, ভিজুয়ালটা তার মাথায়, আমি তো বোঝার চেষ্টা করছি, সে আমাকে শোনো এরকম একটা সিকোয়েন্স এই হচ্ছে, আহ তোমার ভ্রমর কইও গিয়া সাপোজ, হ্যাঁ ভ্রমর, তো সেইখানে যে এদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, হ্যাঁ, তো সেইখানে এই গানটা আসছে। তো আহ ঋতু, আমি তোমাকে ওইটার এক্সাম্পল না দিলে তুমি বুঝবে না বলে এক্সাম্পলটা দিয়েই দিলাম এখন, সেটা হচ্ছে ঋতু আর প্রসেনজিতের সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার মুখে, সেখানে ঋতু তার পুরনো আলমারি থেকে সব চিঠিপত্র সব বার করছে, বার করে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর সেইখানে তোমার এই গানটা শুরু হচ্ছে। এইটা তো ডিরেক্টরের ভিজুয়াল, এবং তোমার গানটা কোথায় হচ্ছে, আমার সত্যি সত্যি আমি আর সুরজিৎ ট্রাভেল করছি সেই একই ট্রেনে, ফ্ল্যাশব্যাকে ওই সিনটা আসছে এবং সেখান থেকে আমি গানটা করছি, এবং এই গানটার মধ্যে দিয়ে ওই সময় বিভিন্ন মানুষ যারা ওই কম্পার্টমেন্টে আছে তাদের পরিস্থিতিটা ধরার চেষ্টা করা হচ্ছে, কে কি রকম আছে। সো দ্য গান বিকামস দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই সময়। তো এবং যেহেতু ওই যে বললো যে ঋতুর চিঠিপত্র ছেড়ে ফেলে ফেলে দিচ্ছে, মানে এটা একটা হাই পয়েন্ট তো একটা সিনেমা, সেখান থেকে গানটা শুরু হলে কোথা থেকে শুরু হবে? ইমিডিয়েটলি দেখো এখানে শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, এখান থেকে গানটা শুরু হচ্ছে, কিন্তু ভ্রমর কইও এটা অনেক পরে আসছে, কারণ এটা হচ্ছে সিচুয়েশনটা জাস্টিফাই করার জন্য। অতএব সিনেমার গানটা সিনেমার ডিরেক্টর যেরকম চাইছে আমার মনে হয় সেইভাবেই হলে সব থেকে ভালো হয়। আমার আইডিয়া থাকতে পারে, আমি বারবার সাজেস্ট করতে পারি যে আমার মনে হচ্ছে এই সেই, কিন্তু ইভেনচুয়ালি ডিরেক্টরের কলটা মেনে নেওয়া হচ্ছে বেস্ট আইডিয়া, কারণ সিনেমাটা তার, এবং সেই ভিজুয়ালাইজ করেছে ভেতরে যে কে কে কোন চরিত্র কি করছে। এইটা সিনেমার চ্যালেঞ্জ, ডিরেক্টরকে প্রথম খুশি করা। তো আর আর পার্সোনালি এই চ্যালেঞ্জটা নেই, পার্সোনালি এখন আমার তো আর নেই, কারণ আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমার যেভাবে ইচ্ছে আমি গান বানাই, এবং আমি যেটা আপলোড করি। আমার এখন অ্যাকচুয়ালি কোনো মাথা ব্যথাও নেই যে সেই গান হিট হলো কি না হলো, সেই গান ভাইরাল হলো কি না হলো, আমার কোনো মাথা ব্যথা নেই এসব নিয়ে। আমি জানি আমার মঞ্চে উঠলে একের যত এত গান যে মানুষের ভালো লেগেছে, পরপর এই গান শোনানো আমার দায়িত্ব, আমাকে সেই গান শোনাতেই হবে। তার বাইরে আমার যেসব গান আমি লিখে চলেছি, করে চলেছি, আমি সেগুলো আমার ইউটিউব চ্যানেল রেকর্ড করে করে দিয়ে যাব যতদিন আমি বেঁচে আছি। সুজিতদা, রিকোয়েস্ট করবো দুটো লাইন যেটা গুনগুন করে গাইছিলেন ওটা একটু আমাদের যদি শোনানো যায়। কোনটা? এই ভ্রমর। ভ্রমর কই গিয়া, ভ্রমর যে এত মানুষের ভালো লাগে, এর কিন্তু বিরাট বড় একটা কারণ এটাও যে হয়তো গানটা সত্যিই ভালো হয়েছে, আর নিজে গেয়েছি বা নিজে করেছি, আমি নিজের কত কিভাবে বলবো, কিন্তু সিনেমার যেভাবে ওটা পিকচারাইজ করা হয়েছে, তাই না, ভীষণ সুন্দর। ভিজুয়ালাইজ করছে, ওটা চোখের সামনে ভাসছে কিন্তু আসছে না বলো? ইনফ্যাক্ট আমি তোমাকে এখানে বলি যে আমাকে প্রথম যখন শিবু দিদি এটা ব্রিফ করে, তখন আমাকে বলেছিল যে তোমরা তো ট্রেনে গাইছো, অত এমন ইনস্ট্রুমেন্ট, একটা গিটার তো তোমাদের সাথে সবসময় থাকে, এতে গিটার বাজাতে পারো, আর এই ট্রেনের জিনিসপত্র বাজাচ্ছে ইত্যাদি, এইভাবেই ন্যাচারাল যেন থাকে। এবার গান করতে করতে আমার হঠাৎ মনে হয় যে মাঝখানে একটা বেহালা থাকলে খুব ভালো হয়। হ্যাঁ, আমি ওকে ফোন করে বললাম, শিবু একটা বেহালা প্রচন্ড আমার মনে হচ্ছে ভেতরে দিলে ভালো হয়, তো কি করি? তো তখন বললো যে আমি কি করবো বলতো, তুমি বেহালা দিলে বা আমি বেহালাটা কি করে দেখাবো? তো আমাকে তো জাস্টিফাই করতে হবে যে বেহালাটা হঠাৎ করতে বেহালা কোত্থেকে বাজলো। এবার দেখো কি সুন্দর গল্পে নিয়ে এসছে ওরা, যে ওই যে আমি জানি না তুমি মনে আছে কিনা, যে যে টিটি সে অ্যাকচুয়ালি বেহালা বাজাতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেই টিটি বেহালা বাজাতো এবং তার একটা মনে মনে সুপ্ত বাসনা ছিল সে বেহালা বাজাবে। সে যখন, এখন এইগুলো তো রিয়েলিস্টিক্যালি হয়তো জীবনে কখনো এরকম টিটি দেখোনি, সিনেমার জন্য এটা ভালোই লাগে, ইমোশনালি কানেকশনটা কানেক্ট করে না, তো সেইভাবে ওরা দেখো এই বেহালাটাকে এই সুন্দর গল্পের সাথে কানেক্ট করে দিয়েছিল আর কি। এই সবকিছু মিলে সিনেমার গানের অ্যাডভান্টেজ আছে একটা আমার, যে করতে গেলে যে যখন ভালোভাবে করা হচ্ছে, বাজেভাবে করা হলে ভালো গান নষ্ট হয়ে যায়, সেটা তো ঠিকই আছে। মানে সবকিছু ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি দু লাইন শুনতে চাইলে তাহলে, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া। অসাধারণ।
ওই আবার মানে ওই ট্রেনের জায়গাটা আমাদের চোখের সামনে, সকলেরই চোখের সামনে আশা করি ভিজুয়ালাইজড হয়েছে। খুব সুন্দর, মানে ভেতরে ছুঁয়ে যাওয়া যেটা বলে না, স্টেজে যখন গাই প্রচুর লোকই কাঁদে, আমি সামনে বসে দেখি। অ্যাওয়ার্ড পাওয়া নাকি মানুষের মনে থাকা, কোনটা আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট? মানুষের মনে থাকাই তো সব থেকে বড় ইম্পর্টেন্ট, এবং ওটাই সব থেকে কঠিন। এবং সেটা যে হচ্ছে একবার দুবার নয়, বারবার করে যে আমার জীবনে হলো, এর থেকে বড় অ্যাওয়ার্ড তো আর কিছু হতেই পারে না, আর কিছুই হতে পারে না। মানে আশেপাশেও আসছে না কোনো অ্যাওয়ার্ড আর কি এর। তো সেটা তো কনস্ট্যান্টলি হয়ে চলেছে। তুমি ভ্রমর বলো, এতদিন পরে ওই রঙ্গবতীও বলো, যে এইভাবে এত মানুষকে এইভাবে আনন্দ দেওয়া, তো এই জিনিস ঘটে চলেছে। আর সেই কারণেই আর কি আমার সমস্ত কিছুই হচ্ছে মানুষের জন্য, মানে এবং আমার জায়গাটাই দিয়েছে মানুষ। আর সেটা একেবারে সাধারণ মানুষ, এই যে তোমার সমস্ত বারান্দা রোদ্দুর, কান্দে শুধু মন, ভ্রমর কইও গিয়া, ঝিঙ্কা চিকা, ওরম তাকিও না ক্যাবলা হয়ে যায়, ফাগুনের মোহনা, একের পর এক গান, সেগুলো সব ভালোবেসেছে, আমাকে ভালোবেসে কাছে টেনেছে। সেটা হচ্ছে একদম আম জনতা যাকে বলা হয়, তারা সে, এইটাই আমার মনে হয় একটা অসাধারণ ব্যাপার আর কি আমার জীবনে। একটা জায়গায় নিজের সাথে যখন কানেকশনটা বিল্ড আপ করতে পারে মানুষ, তখনই সে রাইট, এরপর আর কিছু তো কোনো যায় আসে না। বেহালায় একটা ক্লাব তখন কতটা লোকে ভালোবাসতো, যে আই হোপ এভরিবডি ইন ভূমি রিয়েলাইজ দিস আর কি, যে ওই 10 বছর হয়েছিল বলে আমাদের স্টেজে অনুষ্ঠানের আগে 8 ঘন্টা একটা অনুষ্ঠান, যেখানে আমাদের যারা তখন দলে ছিলাম সবাইকে স্টেজে আসনে বসিয়ে পায়েস খাইয়েছিল, তারপর অনুষ্ঠান শুরু হয়েছিল। এটা কি অ্যাওয়ার্ড তুমি বলো, আর কোন অ্যাওয়ার্ড আসবে? আর সেই পায়েসটা খাইয়েছিল ওই আমাদের ওই বেহালাতে। এটা আই হোপ তারা দেখছে এই অনুষ্ঠান। সে বেহালাতে তখন একজন ঠাকুমা, আমার মনে আছে, তখনই তার আজ থেকে কত বছর আগে বয়স ছিল, 90 ঊর্ধ্ব। হ্যাঁ, তো তিনি বাড়ি থেকে পায়েস নিয়ে এসেছিলেন, এবং সবাইকে তার মধ্যে বসে যেমন ভাইফোঁটা দেওয়া হয়, বসে পায়েস খাইয়ে, মানে এইটা তুমি এটা কিভাবে ডিফাইন করবে বলো, কিভাবে ডিফাইন করবে তুমি? এটা এটা তো কোনো পিআর এক্সারসাইজ নয়, যেগুলো এখন হয়তো এই জিনিসটা কেউ একটা বিরাট একটা মিডিয়া ডেকে নিয়ে এসে একটা এক্সারসাইজ করে প্ল্যান করে তাদের পিআর টিম গিয়ে আমরা এটা নতুন একটা কিছু করলাম যা দিয়ে ভালো প্রচার হবে। এর তো কোনো প্রচারও ছিল না, কিচ্ছু না, কেউ জানেও না হয়তো। পুরোটাই আবেগ। আবেগ, এই পুরোটাই আবেগ। আর এই এই এর ওপর এই জন্য বলছি তোমার ইমোশনাল মোমেন্ট তো সমস্ত, ইমোশনাল মোমেন্ট সমস্ত। যখন প্রথম রিয়েলাইজ করলাম বর্ধমানে একটা অনুষ্ঠান করতে গিয়ে যে বৃষ্টির মধ্যে আমরা ভাবছি যে কেউ হয়তো আজকে অনুষ্ঠানে আসবে না, গিয়ে দেখছি বিরাট বড় একটা ছাতা নিয়ে লোকের লাইন বর্ধমান লোক সংস্কৃতি ভবনের। আমরা ইয়ার্কি মারছি যে একদিন আমাদেরও এরকম লাইন হবে লোকের আমাদের গান শোনার। হ্যাঁ, কিন্তু সত্যি ওটা আমাদের প্রোগ্রামের লাইন। এই সময় থেকেই কি তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে, তখন মাথায় কি এই গানটা আসে? না, বৃষ্টি ভেজানো ঠান্ডা লেগে যাবে যখন আমাদের প্রথম অ্যালবাম রিলিজ হয়, যাত্রা শুরু, তখন ছিল এই গানটা। এর আগে থেকেই আমি আড্ডাতে এই গানটা খুব চ্যাংড়ামো করে গাইতাম। ম্যাক্সমোলার ভবনে একটা আড্ডা, আমাদের আড্ডার ঠেক ছিল, সেখানে চ্যাংড়ামো করে গাইতাম টেবিল বাজিয়ে। এবং ওই তখন ধারণাও ছিল না যে এই গান নিয়ে এত মাতামাতি হবে কোন এক সময় আর কি। বৃষ্টি ভেজা না, এটা কিন্তু পুরোটাই কল্পনা। এটা এটা অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো সত্যতা নেই। আর কখনোই আমার কোথাও এরকম বাড়ি ছিল না যে ব্যালকনির উল্টো দিকে কেউ একজন ছিল যাকে দেখতে সারাক্ষণ ব্যালকনিতে এসে দাঁড়াতাম। হতেই পারতো, কিন্তু এরকম হয়নি আর কি। তো এরকম বাড়িতেই ছিলাম না কখনো। যেমন এই তোমার বারান্দা রোদ্দুরে বললাম, ঠাকুমার এই মানি প্ল্যান্ট, হ্যাঁ, রামপুরহাটের গুলগুলি, চড়াই পাখি। তো এরকম সব গান, ম্যাক্সিমাম গানেই এই অনুভূতিটা আছে আর কি। তোমার এই ওরম তাকেও নটা ইমাজিনেশন, কিন্তু তোমার ম্যাক্সিমাম গান, আর সিনেমার গানে তো নয়, সিনেমার গানে তারা যেরম বলে সেরম ভাবে লেখার চেষ্টা করা হয়। বাকি সব কটাতে আছে, মধুর মধু চাউনির তোর কন্যার, এটা আমি অনেক জায়গায় বলেওছি, তোমাকে একবার বলেও দিতে পারি। হৃৎপিণ্ড তিরিং বিরিং করে হচ্ছে আমার ছোট মামার চ্যালেঞ্জে লেখা গান, তো বলেছে হয়তো, তাও আরেকবার ছোট্ট করে বলে দিই, যে আমার ছোট মামা উম, আমাকে চ্যালেঞ্জ করেছিল, ছোট মামা নেই এখন, তো চ্যালেঞ্জ করেছিল যে তুমি মনা, তুমি তো গান লেখো শুনেছি। তখন আমার এই ডান দিকে রই না বাম দিকে রই না রিলিজ হয়েছে আর কি। তো তো ভালো ভালো কথা দিয়ে তো সবাই গান লিখতে পারে, হ্যাঁ, তুমি দেখি তিরিং বিরিং শব্দ দিয়ে গান লিখতে পারো কিনা, তাহলে বুঝবে তুমি গান লিখতে পারো। সুন্দর সুন্দর শব্দ দিয়ে সুন্দর করে গান লেখা, সেটা তো পারেই লোকে, কত লোকেই তো করে। তুমি দেখি একটা এরা একটা অদ্ভুত শব্দ নিয়ে গান লেখো তো, তিরিং বিরিং এই নিয়ে গান লেখো তো,
তো এই তিরিং বিরিং ছোট বাবার চ্যালেঞ্জে আমার লেখা মধুর মধুর চাউনির ওপর কন্যা আমার হৃৎপিণ্ড তিরিং বিরিং করে। তো এরকম সব গানেই কিছু না কিছু আছে, গল্প আছে। মানে বিহাইন্ড আর ক্যামেরা আমার টিম থেকে একটা রিকোয়েস্ট চলে এসেছে, কি? অরুণ তাকিও না, দুটো লাইন। হুম। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে, আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে, তুমি চায়ের কাপ হাতে ব্যালকনিতে আমায় নিয়ে ছেলে খেলা করো আবার, আমার পায়ে ঝিঝি আমি জ্ঞান হারিয়েছি, কখন যে বৃষ্টি নেমেছে জানি না, তুমি বৃষ্টি ভেজো না, ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, কি হবে, এ এ দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার পেছনে মুখে দেখতেই পাচ্ছি একগাল হাসি, মানে খুবই আলাদা আনন্দ। অন্যই একটা শুটিং হচ্ছে মোবাইল নিয়ে ওখানে। বাংলা ব্যান্ডের কনসেপ্ট কি এখন কমে যাচ্ছে নাকি ইভলভ হচ্ছে? আমি এটা বিশ্বাস করতে ভালোবাসবো যে ইভলভ হচ্ছে, কমে যাচ্ছে বলবো না, ইভলভ হচ্ছে, কারণ একটা তো একটা নতুন সবকিছুর মধ্যে একটা নতুন সাউন্ড আসে, তো নতুন নানা রকম এক্সপেরিমেন্টেশন চলছে আর কি। তো আমি তো একটা কথা বলছি, বাঙালি ছেলেমেয়েরা তারা এই কলেজ জীবন থেকে শুরু করে এই গান বাজনা ছাড়া তারা থাকতে পারবে না। হ্যাঁ, তারা নতুন গান লিখবেই, তারা নতুন সুর করবেই, তারা কিছু না কিছু ভাবে সেটা প্রকাশ পাবেই আর কি। তো তো সেই হচ্ছে ব্যাপার আমার মনে হচ্ছে, কিন্তু আলাদা করে আর শুনতে পাচ্ছে না কোনো দলের নাম আমরা, তার কারণ একটা তো হচ্ছে যে আহ, আহ, নতুন গান, নতুন ব্যান্ড, এই এই প্রচারটাও এখন তো কমে গেছে। বা স্ট্রিমিং, রিলস কালচার, এগুলো কি কোনোভাবে শ্যালো করছে বলে মনে হয় আপনার? কন্টেন্ট তো এফেক্ট করছেই, মানে ধরো নতুন অনেকেই যারা নতুন গান করছে তারা ভাবছে কি কোন গানের কোন জায়গাতে রিল বেশি হতে পারে। হ্যাঁ, অথবা এখন কি চলছে সেইটা করলে তাহলে মনে হয় ভাইরাল হবে, ইমিডিয়েটলি এটাতেই অ্যাটেনশন পাওয়া যাবে হয়। তো সেই জায়গায় গিয়ে তারা নতুন কিছু নতুন কন্টেন্ট আমার মনে হয় আসছে না। তুমি যদি কিছু একটা তৈরি করার আগেই ভাবতে শুরু করো যে এইটা দিয়ে রিল হবে কি হবে না, এটা সিনেমার ক্ষেত্রেও হচ্ছে, কিন্তু সিনেমার ক্ষেত্রেও ধরো সিনেমার কোনো গান কেউ লিখতে দিলে এখন এরম একটা চাপ আসছে কিন্তু যে এর মধ্যে এরম কিছু শব্দ দাও যেটা নিয়ে রিল হতে পারে। এবার সেই ক্ষেত্রে তো আমার মনে হয় সিনেমার গানের কন্টেন্ট তো ঘাটছে, তাই না? লিমিটেশন হয়ে যাচ্ছে। তোমার সিনেমার একটা সিচুয়েশন, তোমার সিচুয়েশনে তুমি একটা গান চাইছো, তুমি এবার আগে থেকেই তুমি ভাবতে শুরু করছো কোনটা নিয়ে এরম এরম শব্দ দিলে রিল হতে পারে, এইটা দাও। তো সেইটাই আমার মনে হয় একটুখানি বোঝারও গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে আমার সবার সব একটা তো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি লোকে সাকসেস চাইছে এখন। এইটা তো সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে, এটা মানে সবকিছুই ভাবছে কি করলে ভাইরাল হতে পারে, সেখানে কোনো কিছুই তো আর বাছবিচার নেই দেখছি যে। আজ যদি দাদা ভূমি শুরু হতো, হ্যাঁ, কি হিট হতো নাকি অ্যালগোরিদমে হারিয়ে যেত? এইটা তো খুব ভালো কোয়েশ্চেন তোমার। আমার তো বদ্ধমূল ধারণা যে এখন যদি ভূমি আসতো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হতো, খুবই ডিফিকাল্ট হতো, কারণ আমি বললাম না, মার্কেটিং তত্ত্বটা এমন জায়গায় চলে গেছে যে যেটা ট্রেন্ডে আছে, তোমার সবাইকে ড্রাইভ করা হচ্ছে যে ওইটাই করতে, ট্রেন্ডের উল্টো দিকে কেউ যেতেই সাহস পাচ্ছে না, যাচ্ছে না। যে যাবার সে যাবে, কিন্তু এটাও তোমাকে বলে রাখছি, যে যাবার সে যাবে, কারণ ট্রেন্ড সেটার তো হবেই সবসময়। যে যাবার সে যাবে, সেটা ভাইরাল হবে, আবার তার পেছনে আবার 100 জন ছুটতে শুরু করবে একই রকম করে, ওটাকে ঘেটে ফেলবে আর কি। তো এইবার সেইটা একটা তোমার মনে হচ্ছে ভূমি এখন হলে পরে তখন তো লোকে যতটা গান শুনতো মন দিয়ে, এখন শোনে কিনা আমার ডাউট হচ্ছে। যে একটা ক্যাসেট কেনা পয়সা দিয়ে, সেটা বাড়িতে গিয়ে চালানো, ক্যাসেট, তারপর সিডি, আমাদের তো প্রথম ক্যাসেট বেরোলো, তারপর সিডি বেরোলো। তো এইবার তো সেটা পয়সা দিয়ে কেনা, একটা ক্যাসেট তোমার পয়সা দিয়ে কেনা, এবং সেটা বাড়ি গিয়ে একের পর এক গান শোনা, এইটা একটা ফিলিং। আর আরেকটা হচ্ছে যে তুমি একটা ইউটিউবে গিয়ে একটা গান চালিয়ে দিলে, যে ইউটিউবটা তোমার কাছে অলরেডি আছে। এই দুটোর মনস্তত্ত্ব এক এক নয় কিন্তু। তুমি একটা পয়সা দিয়ে একটা নতুন কারোর গান বেরিয়েছে, 8টা 10টা গান নিয়ে এসছো, বাড়িতে বসেছো, বাড়িতে বসে চালিয়েছো, এবার তুমি শুনবে কাজকর্ম করে, এইটা একটা মনস্তত্ত্ব।
আর তুমি একটা যেতে যেতে একটা গান চালিয়ে দিলে ইউটিউবে, সেটা শুনলে শুনলে 30 সেকেন্ড 50 সেকেন্ডে তোমার যদি ভালো না লাগে, তুমি ইমিডিয়েটলি পরের গানটা চলে গেলে, হয়তো তারপরে ভালো লাগতো, তুমি যদি শুনতে হয়তো। হ্যাঁ, তো এটার সাথে ফাইট করছে নতুন জেনারেশন না, এটা খুব মুশকিল। আর আপনার কি মনে হয়, মানে ট্যালেন্ট বেশি এখন না অপরচুনিটি কম? অপরচুনিটিটা বেশি কম দুটো মিলিয়ে। একটা তো আছে যে তখন আমাদের সময় কি ছিল, একটা ক্যাসেট বেরোনো, আমি তোমাকে বললাম, কিন্তু একটা ক্যাসেট বেরোনো হিউজ অ্যাফেয়ার, মানে কোনো আর্টিস্টের জীবনের বিরাট স্বপ্ন সফল হওয়া যে তার একটা ক্যাসেট বেরোচ্ছে। হ্যাঁ, যখন পয়সা দিয়ে ক্যাসেট বেরোনো তখন আসেনি, তারপরে এলো যখন যে তোমার কাছে টাকা দিলে তোমার একটা কোম্পানি ক্যাসেট বার করে দিয়ে দিল হাতে, তোমার এই যে তোমার ক্যাসেট। তখন থেকেই সব ভ্যালু গুলো কমতে শুরু করলো আর কি। যখন তুমি ধরো ইমাজিন করো পুরো পশ্চিমবঙ্গর এত এত বড় জনসংখ্যা, তারা বিভিন্ন জায়গা থেকে কলকাতা এসে পৌঁছাচ্ছে, এই যে 10-15টা মিউজিক কোম্পানি, এইচএমভি তো অনেক উঁচুতে ছেড়ে দেওয়া, ওখানে ঢুকতেই লোকে ভয় পেত। হ্যাঁ, তো তাছাড়াই কতগুলো হলো, অ্যাটলান্টিস, সাগরিকা, অনেক কিছু, শশীকান্ত গাথানি তারও কোম্পানি হলো, আশা অডিও হলো তারপর। হ্যাঁ, তো এইবার এই সমস্ত জায়গায় লোকে এসে পৌঁছে তাদের ডেমো দিচ্ছে, তাই এই যে আমি গান করি, আমার এই যে কয়েকটা গান দিয়েছে, আপনারা শুনে দেখবেন যদি আমি একটা চান্স পাই। আমিও গেছি, এমন কোনো কোম্পানি নেই যারা রিজেক্ট করেনি। বারান্দার রোদ্দুর, এটাও তোমায় বলছি, বারান্দার রোদ্দুর, কান্দে শুধু মন, সব জায়গায় দিয়েছি, সবাই বলেছে এইসব গান চলবে না। হ্যাঁ, তো এইবার মানে ভূমির আগের কথা বলছি এগুলো। তো তারপরে তোমার আহ, তো সেইখান থেকে কোনো মিউজিক কোম্পানি কাউকে সিলেক্ট করলো, তার ক্যাসেট বেরোলো বা কিছু, তো এটা খুবই ডিফিকাল্ট ব্যাপার ছিল যে কারোর ক্যাসেট বেরোনো। সেই দিক থেকে আবার এখন অনেক সোজা, তুমি একটা গান করলে, তুমি একটা ইউটিউব চ্যানেল করে আপলোড করে দিলে, তো লোকের মানে এটা আছে কেউকে শোনানোর জন্য। হ্যাঁ, কিন্তু কে শুনবে? তোমার ইউটিউব চ্যানেলের ফলোইং কোথায়? তোমাকে কেন কি করে পৌঁছাবে লোকের কাছে? কার কাছে হয়তো কারি কারি টাকা আছে যে সে সেই গানকে বুস্ট করে যাবে মাসে মাসে টাকা দিয়ে। হ্যাঁ, তো তো সেই দুদিক থেকে একটু ঘেঁটে আছে, জানো তো পুরো ব্যাপারটা, মানে ডিফাইন করা খুব মুশকিল যে কি চলছে ব্যাপারটা আর কি। আজকের ছেলেমেয়েরা যারা মিউজিকে আসতে চায়, গানে আসতে চায়, তাদের জন্য কি বলবেন? এটা খুব ডিফিকাল্ট। আমি মিউজিকে আসতেই হবে, না আসলে তো হবে না, সেটা তো ঠিকই আছে। কিন্তু তাড়াতাড়ি আশাহত হলে পরে খুব মুশকিল, মানে মিউজিকে এখন আসতে গেলে এটা আগেও ছিল যদিও, কিন্তু এখন আরেকটু বেড়ে গেছে, মানে তোমাকে লেগে থাকতে হবে। তোমাকে এই রাতারাতি সাকসেস চাওয়ার থেকে বেরোতে হবে মাইন্ডসেটকে, যে আমি দুটো গান করব, দুটো গান করে ওই দুটো ভাইরাল হয়ে যাবে আর আমি রাতারাতি কেউ একটা হয়ে যাব। তো সেইটা থেকে সেটা কুইক করলে, সাকসেস ব্যাপারটা। হ্যাঁ, কুইক সাকসেসটা না মিউজিক ইন্ডাস্ট্রিতেই আছে। আমি একটা অবাক হয়ে যাই দেখে, যে ডাক্তার হতে চায়, যে ইঞ্জিনিয়ার হতে চায়, সে এত বছর ধরে এত দিন রাত পড়াশোনা করে হয়তো সে জয়েন্ট পাবে, জয়েন্ট পেলো, তারপর তার 4-5 বছর পড়াশোনা হলো, তারপর সে 5 বছর ধরে কোথায় হাউস স্টাফ হলো, তারপর সে এসে তার নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে, একজন ডাক্তার। মিউজিকে লোকে ভাবে যে দুটো গান করবো ভাইরাল হয়ে যাবো। তাকে যে এই 4-5 বছর সময়টা দিতে হবে, তাকে শিখতে হবে, তাকে জানতে হবে, মানুষকে ডিল করতে শিখতে হবে, মঞ্চে উঠলে কি করবে সেটা দিনের পর দিন করতে করতে জানতে হবে। এই সময়টা দিতে হবে আর কি নতুন জেনারেশনকে। আমার এইটাই একটা বক্তব্য যে মানে গান তো করবেই, আমার বিশ্বাস গান তারা করেও যাচ্ছে, কিন্তু ওই যে ধরো 2-3টে গান করলাম, সেটা যদি না চললো, সঙ্গে সঙ্গে হলো, তাহলে ওটা হলো না। বলো না, গিভ আপ করে দেওয়া। গিভ আপ করা যাবে না। সো এই গিভ আপটা কে করে না, মানে তোমাকে ইউ হ্যাভ টু বি শিওর যে তোমার অতটা প্যাশন আছে যে তুমি এটা নিয়ে লড়ে যেতে পারবে। আপনার গান যদি আজ থেকে 50 বছর পরেও মানে এইভাবেই অডিয়েন্স শোনে, তাহলে আপনি কি চান, কোন মেসেজটা দিয়ে মানুষ মনে রাখুক গানগুলো? আমাকে কোন মেসেজ দিয়ে মনে রাখুক, আমি তোমার এরকম দুম করে এটা ভেবে দেখতে পারি যে কি হতে পারে। বা গানগুলো কোন মেসেজ দিয়ে মনে? মেসেজ না, আমি না লোককে আনন্দ দিতে চাই। আমার খুব আনন্দ হয় আমি যখন মঞ্চে গান করি, আর যখন লোকে হাসে, লোকে যখন ইমোশনালি আমি যখন দেখি যে আমি কানেক্ট করছি, ভ্রমর হলে পরে লোককে আমি দেখতে পাই যে কানেক্ট করছি, রঙ্গবতী হলে পরে বারান্দার উদ্যোগ লোককে যা কেমন মুক্ত হয়ে যায়, যে সব শুধু আনন্দে মুক্ত হয়ে, ঝিঙ্কা চিকা হলে যে আনন্দে মুক্ত হয়ে যায় সবাই আর কি। এইটা আমাকে কানেক্ট করে যে আর একজন যে অনেস্টলি সারা জীবন গান বাজনাই করেছে, গান বাজনা শিখেছে, শিখে চলেছে, জেনে চলেছে, এইটাই আমার জার্নি লাইফের।
আর কোনো জার্নি নেই। যদি আবার 25 বছরের সুরজিৎকে একটা কথা বলতে পারতেন, তাহলে কি বলতেন? 25 বছর আগে বলতো? 25 বছর বয়সের সুরজিৎ, মানে আপনার 25 বছর মানে আগের। তো আমার যখন আমি না পুরো আমার এই যে জার্নিটা, গান বাজনা জার্নিটা আমি শিখতে শিখতে গেছি এবং শিখতে শিখতে যাচ্ছি, এখনো শিখে যাচ্ছি। এখনো তো আমি রবীন্দ্রসঙ্গীত শিখি সুব্রত সেনগুপ্তর কাছে, এমনি আনন্দ হয় বলে, মানে অ্যাটলিস্ট আমি শেখার থেকে বেরোতে চাই না আর কি। যে সুব্রতদা যে বাড়িতে আসেন এবং উনি যে আমাকে নিয়ে গান নিয়ে বসেন, হারমোনিয়াম নিয়ে বসেন, আমি বাবু হয়ে বসি, এই পুরো ব্যাপারটাই আমার খুব ভালো লাগেছে। কারণ এইটা আমি 25 বছর আগে করিনি। তো আমি যদি ওই এই শেখাটা যদি 25 বছর আগে থেকে করতাম তাহলে পরে হয়তো আরো ভালো হতো। তো ভালো খারাপ দুটোই হতে পারতো, আটকেও যেতাম হয়তো কোথাও, সেটাও হতো। তো কিন্তু আমি ওই আমার মানে রাস্তায় হাঁটতে হাঁটতে আমি অনেক কিছু শিখি, বহু মানুষের সাথে আলাপ হয়, সেখান থেকে জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। এখন সোশ্যাল মিডিয়াও আছে, সব জায়গা থেকে টেকনোলজি শেখা সবকিছু। তো কিন্তু আমার মনে হয় যে আমার 25 বছর আগে সুরজিৎ হলে আমি একটু দিনে আহ 1 ঘন্টা করে গিটার প্র্যাকটিস করতাম, 1 ঘন্টা করে বাঁশি প্র্যাকটিস করতাম। কাজ করতে করতে কিছু মজার ঘটনা, এটা স্টুডিওতে হোক, অডিয়েন্সের তরফ থেকে হোক। মানে একটা ওরা মজার ঘটনা দুম করে আমি তোমাকে বলতে পারবো না, তবে আমি নিজে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয় এই যে তোমার ওই আহ, আমি জানি না কি করে এত বিভিন্ন জেনারেশনের মানুষ আমার গান ভালোবাসে। এত একদম কচি কাঁচা এইটুকুটুকু বাচ্চা যে কেন ফাগুনের মোহনায় বারান্দা রোদ্দুর রঙ্গবতী নিয়ে এত লাফালাফি করে আমার মাথায় তোলে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, জেনজি হ্যাঁ। যদিও ভীষণ এখন মানে পছন্দ করে এই ধরনের গানগুলো, আর ভালোবাসে বা কানেক্ট করে, যেটাই বলা যায়। আর ঠাকুমারা, এবার কেন যে ঠাকুমারা এত আমার গান ভালোবাসে আমি বুঝতে অনেক শোতে আসে তারা, এবং তারা এসে অনুষ্ঠানের পর হয়তো গ্রিন রুমে দেখা করতে আসে। 70 ঊর্ধ্ব ঠাকুমা, অনেক ঠাকুমাকে উঠে আমি নাচতেও দেখেছি, 70-75 ঊর্ধ্ব ঠাকুমাকে উঠে নাচতেও দেখেছি। এবং খুব আমি বুঝতে পারি না, মানে আমি কি করে যে কাকে ধন্যবাদ জানাবো এটার জন্য আর কি, গান মিউজিক কি ধন্যবাদ জানাবো। তো আর তারা অনুষ্ঠানের পর দেখা করে, এবার ঠাকুমারা সেলফি তোলে আমার সাথে এসে। ঠাকুমাদের সেলফির ডেফিনেশনটা অন্য, ঠাকুমা তো এসে আমার পাশে দাঁড়িয়ে নাতনিকে বা নাতিকে মোবাইলটা দিয়ে বলে, এই নে আমার সাথে সুরজিতের সেলফি তোল। মানে ওকে ওকে ফোন দিয়ে বলে যে শোন আমার সাথে সুরজিৎ একটা সেলফি তুলে যেত। ঠাকুমা হয়তো তারপরেই ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেছে এই ছবিটা দেওয়ার। হতে পারে, হতে পারে। সমস্ত ঠাকুমাদের আমার ধন্যবাদ, ভালোবাসা, সবকিছু। বাচ্চাদেরও বলুন যে জেনজিও যারা খুব গানগুলো নিয়ে এনগেজড। তবে জেনজির কথা বলছো তো তুমি, একটা তো হচ্ছে যে 2000 সালে এইসব গান বেরিয়েছিল, জেনারেলি যেসব গান নিয়ে এত লাফালাফি, বারান্দা রোদ্দুর, যেখান থেকে লোকে নোটিস করলে এগুলো কি, ইনি কে, এরা কারা, এই গানগুলো কোত্থেকে এসে পড়লো আর কি। তো তো সেই 2000 সালে যে বাচ্চা ধরো যখন তার মারা তাদের নিয়ে আসতে, এই যে আমার ছেলে বা মেয়ে বারান্দা রোদ্দুর চালালে খায় না, তো খায় না। তো সেই ছেলে তো এখন কলেজে, ছেলে বা মেয়ে ধরো এখন তারা কলেজে, এবং তাদের কাছে আমি এখন সুরজিৎ আঙ্কেল হয়ে গেছি, অথবা সুরজিৎ দাও বলে অনেকে। তো সেই জন্য আমি কোথাও কোথাও ওদের সাথে কানেক্টেড হয়ে আছে আর কি। এখন তারা তাদের কলেজে গিয়ে আমায় ডেকে পাঠায় যে আমার গান শুনবে বলে, সুরজিৎ আঙ্কেল বা সুরজিৎ দার গান শুনবে বলে। কার গান না যার গান শুনে খেতো একসময়, চিন্তা করো। সে এখন কলেজে পড়ছে আর কি। জেনজি কানেকশনটা এখান থেকে হয়। আবার সেই সময় জেনজিরা এখন সব বিভিন্ন জায়গায় চাকরি করে। সেই আই ডোন্ট নো, মানে এই যে একটা কথা মানে বলে না, জেনারেশন টু জেনারেশন মানুষ মনে রাখে এই। জেনারেশন টু জেনারেশন থেকে অদ্ভুত ভাবে এই যে বাচ্চাদের ভালো লাগার থেকেই এত বড় একটা স্পেকট্রাম তৈরি হয় আমার মনে হয়। এই যে এত এইটুকুটুকু বাচ্চাদের গান ভালো লাগা, এটা তো দীর্ঘদিনের ব্যাপার। সেই বাচ্চা বড় হচ্ছে, সেই বাচ্চা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে বা চাকরি করছে, এতদিন ধরে তার মনে এইসব গানগুলো গেঁথে রয়েছে। এই হচ্ছে ব্যাপার তোমার, এটা প্ল্যান করে তো হয় না। মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এটা কি করে ভাবলে, কি করে, কিছুই ভাবিনি, এটা হয়েছে এগুলো। যখন কোনো স্ট্র্যাটেজি ডিভাইস করে বা বিজনেসের জন্য মানুষ এগোয়, তখন আমার মনে হয় সেটার জন্য প্রি প্ল্যানিংটা ভীষণ দরকার পড়ে। কিন্তু বিকজ গান বা মিউজিকের একটা ক্ষমতা আছে না, যে ক্ষমতাটা কোনো ব্যবসার নেই। এটা হচ্ছে তোমার 4টে লাইন দিয়ে একটা মানুষের হৃদয়ে ঢুকে পড়া যায়। যেই মানুষের হৃদয়ের দরজা সব থেকে কঠিন খোলা,
বুঝতে পারছো তো? এবার সেইটা কিন্তু মিউজিক পারে। এই জন্য তোমার অনেক বড় বড় সিনেমায় ধরো বিশাল বড় সিকোয়েন্সের থেকে 4 লাইন মিউজিক বা গান দিয়ে অনেক ইজিলি কানেক্ট করে দেওয়া যায় লোকের সাথে। বুঝতে পারছো তো? সুজিত দা, একটা র্যাপিড ফায়ার রাউন্ড এ যাচ্ছি। হুম। ভূমি ব্যান্ডকে একটা ওয়ার্ডে যদি বা একটা লাইনে যদি ডেসক্রাইব করতে হয়, তুমি করে দিয়েছো একটু আগে, রেভলিউশন। ইয়াং সুরজিৎ ভার্সেস প্রেজেন্ট সুরজিৎ, একটা লাইন। অলওয়েজ ইয়াং। আপনি একটা বলেছেন যে ওই সময়টা যদি আমি এটা করতাম, মনে হয় 25 বছর বয়সে রবীন্দ্রসঙ্গীত শিখলে তো হয়তো এবার ভালো হতেও পারতো, খারাপ হতেও পারতো। হ্যাঁ, তো এই জন্য আমি এখনো ইয়াং, কারণ আমি ওগুলো এখন করছি, এখন এগুলো ওয়েল সব সেড, করছি। ওয়েল সেড, ওয়েল সেড। আচ্ছা, আহ, আপনার কোন গানটা আপনার নিজের কাছে সবচেয়ে স্পেশাল? এইটা অনেকগুলো অনেকগুলো আছে যেগুলো স্পেশাল, কিন্তু সেগুলো খুব ওয়েন্ট আননোটিসড এত হিটের মাঝখানে। একটা কন্যা রে বলে একটা গান আমাদের ভূমিতেই গিয়েছিলাম, সেটা আমার কাছে স্পেশাল। সুরজিৎ বন্ধুরায় কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি আমার কাছে খুব স্পেশাল। এটা আননোটিসড কি অনেকের? কোন রূপনগরে অতটা আননোটিস নয়, কিন্তু কন্যা রে ভূমির অ্যালবামে ছিল, ওই গানটা আমার খুব স্পেশাল, কিন্তু সামাহ ওটা লোকে কানেক্ট করেনি আর কি। লিরিক্স বেশি ইম্পর্টেন্ট না টিউন? দুটোই, কিন্তু বাংলাতে কিন্তু লিরিক্স একটা ফ্যাক্টর এখন, যেটা হিন্দিতে আর নয়। আমি দেখতে পাই যে হিন্দিতে একটা সময় অসাধারণ সব বড় বড় কবিরা সব গান লিখতেন, এবং তার 4 লাইন 5 লাইন লেখা পড়ে আমরা চমকে যেতাম যে কি কবিতা, কি অসাধারণ লেখা। সেটা কোথায় আমি হিন্দি সিনেমা এখন পাচ্ছি? স্টেজে পারফর্ম করা না স্টুডিওতে রেকর্ড করা, কোনটা বেশি ভালো লাগে? দুটোই ভালো লাগে, আমি এটা একটা করতে পারবো না, কিন্তু স্টেজ হচ্ছে আমার কাছে, স্টেজ আমার অসাধারণ। আমি আমি নিজে তো ভীষণ ইন্ট্রোভার্ট, এই যে তোমাদের সাথে এখন কথা বলতে শিখেছি পরে, আমি আগে কথাই বলতাম না কোথাও গিয়ে। তো এবার এই এই ব্যাপারটা স্টেজে উঠলে আমার ঠিক হয়ে যায়, মানে স্টেজের বাইরে অব্দি না, স্টেজে যেই মুহূর্তে স্টেজে উঠি তখন আমার মনে হয় যে আমি এইখানে বিলং করি। এই সমস্ত মানুষ যারা সামনে বসে আমার গান শুনছে, আমি যেন প্রত্যেককে চিনি, আমার মনে হয় তারা সবাই খুব কাছের, আমার এই মুহূর্তে তাদেরকে আনন্দ দিতে হবে। কখনো স্টেজে লিরিক্স ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, বহুবার। আমি বারান্দার রোদ্দুরে ভুলে গেছি, এরকম হয়েছে। আমি তখন লোকজনকে বলছি পরেরটা কি গাও, পরেরটা কি গাও। আমার কারণ স্টেজে কি হয় বলতো, স্টেজে কান্দে শুধু মন ভুলে গেছি অনেক সময় হয়েছে, কারণ কি একটা গান গাইতে গাইতে না তখন তুমি, এখন এত এমন হয়ে গেছে যে গান গাইছি একটা, আর তখন ভাবছি যে পরের গানটা কি হতে পারে, এইটা গাইবো না সেইটা গাইবো, হ্যাঁ, নাকি এই গানটা শেষ করে কি বলতে পারি লোকজনকে, হ্যাঁ। তো তো এই ভাবতে ভাবতে হট করে দেখছি সেকেন্ড স্ট্যান্ডটা চলে এসেছে, আমার মনে নেই কি দিয়ে শুরু। তো তো সেইটা তখন এরকম, তখন এখন তো এই জন্য সামনে একটা লিরিক্স খোলা থাকে আইপ্যাডে, ওটা আমার দেখতে লাগে না, কিন্তু এই সিচুয়েশনের জন্য খোলা থাকে যে দুম করে ভুলে গেলে যাতে দেখে নিতে পারি। তাহলে এবার থেকে কনসার্টে গেলে যদি দেখি যে গায়ক মাইকটা বুমটা এদিকে ছিল, বুঝবো তারা ভুলে গেছে। হ্যাঁ, ভাবতেই পারো। ফার্স্ট ক্রাশ, স্কুল না কলেজ? আর জীবনে সবারই ফার্স্ট ক্লাস স্কুল, সে বলাও যাবে না। বলা যাবে না। উনি হয়তো দেখছেন। না আচ্ছা, গানের জন্য কি হারিয়েছেন? না, আমি তো গানের জন্য কিছু হারাইনি, গানের জন্য সমস্ত কিছু পেয়েছি, সমস্ত পেয়েছি সমস্ত। আর আমি জাস্ট লাকি যে আমার মা দেখে গেছে এটা, মা অনেকটা সময় আমার সাথে ছিল, আমার বাবাও এই সাকসেসটা দেখেছে, যে ছেলে, একটা সময় খুব সন্দেহ ছিল যে আমি ঠিক করছি কি ভুল করছি, আমি বললাম মধ্যবিত্ত বাড়ির ছেলে কে দেখবে আমার পরে এই গান বাজনা তো কোনো আমার জেনারেশনে কেউ কোনোদিন করেনি, মানে আমার আমার সারা গোষ্ঠীতে আর কি, মার দিকে বাবার দিকে কোথাও, তো মানে প্রফেশনালি, অতএব এই কনসেপ্টটাই ছিল না যে গান বাজনা করে একটা প্রফেশন হতে পারে। তো সেই জন্য খুব রেজিস্টেন্স ছিল আমার বাবার এটা, কিন্তু যখন হয়ে গেছিল তখন উনি যে কি করবে সব আমার গান ছাড়া কারো গান শুনতেন না আর কি। তো তো বাবা আরেকটু থাকলে ভালো হতো এইটা। রিলস কালচার আশীর্বাদ না অভিশাপ? পজিটিভলি ইউজ করলে অনেক কিছু আশীর্বাদ, জানো তো, আর পজিটিভলি ইউজ না করলে অভিশাপ হয়ে যায় আর কি, বিজ্ঞানের মতোই ব্যাপারটা আর কি, সারা জীবন বিজ্ঞানের রচনা লিখেছে না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো সেই রকম ডিপেন্ড করছে তুমি কিভাবে ইউজ করছো। আমাদের কবিতা ক্লাব বলে আমাদের একটা সংস্থা আছে, যেটা ফেসবুক থেকেই শুরু, সোশ্যাল মিডিয়া থেকে শুরু। তো সেইখানে তোমার ওই একটা অনলাইন কমিউনিটি যেখানে শুধু লেখালেখি করা হয়, একটা প্ল্যাটফর্ম দিয়ে শুরু হয়েছিল, এখন তো ওর অনেকটা এগিয়ে গেছে।
তো যেখানে সে বিভিন্ন মানুষ লেখে, বিভিন্ন মানুষের লেখা অ্যাপ্রিসিয়েট করে, এটাও একটা হতে পারে। আর অ্যাজ লং এজ রিলস এ পজিটিভ কিছু হচ্ছে আমি দেখতে পারি, কিন্তু রিলস এর অনেক ক্ষতিও করে দিয়েছে। মানে একটা তো হচ্ছে অ্যাটেনশন স্প্যান লোকের এত কমিয়ে দিয়েছে, একটা 1 মিনিটের মধ্যে একটা গান ইয়ে করে। তো রিসেন্টলি একটা আমি কার দেখছিলাম যে হিন্দি সিনেমায় এখন যেসব নাচের কোরিওগ্রাফি হয়, সেগুলো সমস্ত ওই ফ্রেমিং রিলস এর কথা মাথায় রেখে হয়। অতএব যে ক্যারেক্টার যে নাচছে, সে স্ক্রিনের মাঝখানে থাকে, যাতে রিলের এই ভার্টিক্যাল ফরম্যাটে যাতে রিলে তাকে রিল আসতে পারে আর কি। সেখানে তো অনেক কিছু পহেলা নাচের মতো কোরিওগ্রাফি আমরা তার কোথায় পাবো, তো আর পাবো না, তারা তো এইসব ভেবে করেনি। রিলস এর ক্ষতি প্রচুর। এআই মিউজিক এক্সাইটিং নাকি ভয়ঙ্কর? আবার ওই আশিফ বান্ধব হিসাবের জায়গাতেই আসতে হবে, যে ভয়ঙ্কর সে একটা তো এআই মিউজিকের ভুল দিকটা হচ্ছে যে মানুষের স্কিল প্রচন্ড কমিয়ে দেবে। আমি রিসেন্টলি এটা নিয়ে একটু গবেষণাও করছিলাম, আমার বাড়িতেও এটা নিয়ে বসেছিলাম একজনের সাথে দেখতে যে কি করা যায় কি করা যায় না। সেইখানে তো দেখলাম যে তুমি যদি বলো যে আমার একটা প্রেমের গান লিখে দাও, সে লিখে দিচ্ছে, সে খুব খারাপ, কিন্তু এখন খারাপ আছে, কিন্তু বলা যায় না, তুমি দেখবে 6 মাসের মধ্যে ইমপ্রুভ করে গেছে সবকিছু। এবার কার মতো সে লিখে দিচ্ছে, ধর সুরজিতের মতো একটা আমাকে গান লিখে দাও বললে, সে তোমায় গান লিখে দিচ্ছে। এবার যদি বলো সুর করে দাও, সে সুর করে দিচ্ছে, পুরো মিউজিকটাই করে দাও, পুরোটাই করে দিচ্ছে। অতএব অনেক কিছু, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফেক জিনিসপত্র ভর্তি, তো সেইটার মধ্যে অনেক কিছু অ্যাডিশন হবে। কিন্তু আবার পজিটিভলি দেখতে গেলে তোমার তুমি অনেক সাজেশনও পেতে পারো রিলস, এই এআই থেকে। যে তুমি ধরো মিউজিক্যালি কিছু গান একটা ভেবে তুমি একটা, আমি টেকনিক্যাল একটু কথা বলছি, কর্ড স্ট্রাকচার ভাবছো, তুমি যদি ওকে বলো আমার একটা অল্টারনেটিভ কর্ড স্ট্রাকচার সাজেস্ট করো, কি হতে পারে, তো সাজেস্ট করলে সেখান থেকে আমার কিছু ভালোও হতে পারে। তো ডিপেন্ড করছে কোন লোকটা ওইটা নিয়ে বসেছে তার উপরে, সেই লোকটা চোর না সেই লোকটা ক্রিয়েটিভ কেউ। যে চোর সে চুরি করবে। ইন্টেনশনটা ম্যাটার করে, হ্যাঁ, ইন্টেন্টটা কি আমি। সে বরাবরই সে চোরেদের রাজত্ব আছে, তারও চোর তারা করবে চুরি যা করার। আপনি এখনো নতুন নতুন গান আমাদেরকে উপহার দিচ্ছেন, নতুন নতুন লিরিক্স করছেন। তো নতুন বা আলাদা করে কি আমরা কিছু আহ, মানে কিছু প্রজেক্ট আসতে চলেছে যেটা একটু অন্য আলাদা ভাবে আপনি ভাবছেন? না, সেরকম ভাবে আমার কোনো ফিনান্সার নেই যে আমি একটা বিরাট কিছু ভেবে ফেলবো, আমায় কেউ বলবে ঠিক আছে তুমি ভাবো তুমি করো, আমরা তোমাকে ফিনান্সিয়ালি সব সাপোর্ট করছি, ভাবনার তো কোনো শেষ নেই। তো সেইটা একটা জিনিস বিরাট বড় ভাবনা, যেটা যদি আমি কেউ লোক পেতাম, সেটা একটা প্ল্যাটফর্ম অনেস্টলি তৈরি করা যায় কিনা, যারা নতুন এই জেনারেশন যারা, দেখো আমি অনেক কিছু পেয়েছি, আমি কখনো ভাবিনি এত কিছু পাবো, হ্যাঁ। তো সেই দিক থেকে আমার তো কোনো কিছুতে কোনো আক্ষেপ নেই। এখন যদি আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতাম যারা এই পাওয়ার চেষ্টা করছে, হ্যাঁ। তো তো রিসেন্টলি আমার কাছে খেজুরি থেকে কতগুলো ছেলে মেয়ে এসেছিল, তারা তাদের মধ্যে একটি ছেলে কি সুন্দর লিখছে, শুরু করছে, আমাকে শুনিয়ে গেল। এবার একটা কোনো প্ল্যাটফর্ম যদি তোমাদেরও, তোমরা যদি কখনো এটা নিয়ে ভাবো যে যদি করতে পারি, যেখানে মৌলিক বাংলা গান, ইন্ডিপেন্ডেন্ট বাংলা গানের প্ল্যাটফর্ম তৈরি করা যায় আর কি, যেখানে এরা সব নতুন যারা লিখতে শুরু করছে তাদেরকে আমরা জানতে পারবো, অ্যাটলিস্ট তাদেরকে শুনতে পারবো। তো এবার এটাতে ভিউয়ারশিপ আমি গ্যারান্টি করবো না বলে সমস্ত কিছু হয় না। কারণ কি, যে নতুন বাংলা গান লোকের আর হয়তো ইন্টারেস্ট আছে কি না আছে আমি তো জানি না, যতক্ষণ না করছি, আন্ডার এস্টিমেটও করছি না, হয়তো ইন্টারেস্ট আছে লোকের। তো দুদিন মুশকিলটা হচ্ছে, দুদিন পরে যখন দেখা যাবে যে এরা নতুন বাংলা গান, মৌলিক বাংলা গান কেউ দেখছে না, তখন অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। তো সেই রকম একটা যদি হয় যে আমি 3 বছর একটা অনুষ্ঠান বন্ধ করব না, এবং সেটা যেরকম হচ্ছে আস্তে আস্তে লেট ইট গ্রো, এবং এখানে শুধুমাত্র নতুন ছেলে মেয়েরা এসে তাদের গান, মৌলিক বাংলা গান করবে এসে। তো এইটা একটা ইচ্ছে খুব আছে, কিন্তু এটার কোনো আমার কাছে এর বাইরে আর কোনো। কোনো জায়গায় সেই সুযোগটা পায় না, তারা নিজেদেরকে এখন আমার মনে হয় যে শুধু যত সুযোগ করা যায় নতুনদের তাদের গান গাওয়ার, সেটাই একটা কাজ হতে পারে, তার বাইরে তো আমি আমার কাজ করেই যাচ্ছি। জাস্ট একটা গ্যাপ আছে, গান আমার কাছে হলো, এই লাইনটা আপনি কমপ্লিট করুন। গান আমার কাছে হলো আহ ধ্যান, জ্ঞান, আমার প্যাশন, আমার সবকিছু। গান আমার ইঞ্জিন বলতে পারো। এবং আমাদের প্রত্যেকের শুভেচ্ছা তো রইলই, আপনার সব সময় আছে, আগেও ছিল, ছোটবেলা থেকে ছিল, আজও আছে, ভবিষ্যতে আমিও যখন ঠাকুমা হয়ে যাব তখনও সেই শুভেচ্ছা থাকবে। আর আমাদের টিম থেকে আরেকটা রিকোয়েস্ট অনেকক্ষণ থেকে আসছে, ফাগুনেরও মোহনায় দুটো লাইন গিয়ে আমরা আমাদের এপিসোডটা শেষ করব। আর সব থেকে বড় কথা সুরজিৎদা, আপনি এইটা আমাদের বুঝিয়ে দিলেন যে গানটা শুধু শোনা না, গানটা একটা অনুভূতি।
আর এই আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা আপনার গান দিয়ে আমাদের এপিসোডটা শেষ করব। বলো। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়। ও মোর মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়, কোন চেনা দেহের সাথে তোর সাথে এইতে পান্তরে ওর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়। অসাধারণ। এই সময় একটা জিনিস মিস করছিলাম, হচ্ছে ওই বাজানোটা, ওই তালটা খুব মিস করছি। ফাগুনেরও মনে, রাইট রাইট। অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো লাগলো। আর আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য আমাদের থ্যাংক ইউ, খুশি। আমার বিহাইন্ড আর ক্যামেরা মাই প্লেজার, দর্শকরা প্রত্যেকেই একদম।